মেনকা দেবীর দুই বৌমা, বড় বৌমা সুকন্যা এবং ছোট বৌমা দীপা। সুকন্যা বিয়ের আগে থেকেই চাকরি করত, তাই বিয়ের পরও সে তার চাকরি ছাড়েনি। এদিকে দীপা হাউসওয়াইফ ছিল। সারাদিন শ্বশুরবাড়ির রান্নাবান্না, অন্যান্য কাজ দেখাশোনা করা, এসব করতে করতেই তার দিন কেটে যেত। এভাবেই 1 বছর কেটে যায়। সুকন্যার একটি ফুটফুটে মেয়ে হয়। মেয়েটির নাম রাখা হয় রিঙ্কি। কিন্তু সমস্যা হয় যখন সুকন্যা আবার অফিস জয়েন করে। রিঙ্কি প্রচুর কান্নাকাটি করছিল। আরে আরে আমার সোনা, কেন কাঁদছো? কেন কাঁদছো তুমি? মাম্মা তো এক্ষুনি চলে আসবে। কান্না কিসের? বাচ্চাটা এখন কত কান্নাকাটি করছে। ওকে এখন থামাতে গেলে আমার অফিসের জন্য লেট হয়ে যাবে। কি করি এখন? এক কাজ করি, দীপাকে ডেকে থামাতে দিয়ে যাই। এমনিতেও দীপা তো বাড়িতেই থাকবে। দীপা, এই দীপা। হ্যাঁ দিদি, কি বলছো বলো। দীপা, তুমি একটু রিঙ্কিকে সামলাও না। আমার এমনিতেই খুব লেট হয়ে গেছে। এখন ওকে সামলাতে গেলে না আমি আর সময় মতো অফিসে পৌঁছাতেই পারবো না। দিদি তুমি অত চাপ নিও না, আমাকে দাও বাবুকে, আমি খাইয়ে দিচ্ছি। মনে হচ্ছে ওর খুব খিদে পেয়েছে, তাই এরকম কান্নাকাটি করছে। তুমি একদম ঠিক বলেছো, অনেক সকালবেলা আমি ওকে খাইয়েছিলাম। আমার তো এতক্ষণ মনেও ছিল না। তুমি প্লিজ ওর খাবারগুলো একটু খাইয়ে দাও না। এরপর সুকন্যা অফিসের জন্য বেরিয়ে যায়। দীপা রিঙ্কিকে কোলে নিয়ে চুপ করায় এবং তাকে খাবার খাইয়ে দেয়। এরপর সময় মতো তাকে স্নান করায়, নতুন জামা কাপড় পরায় আর সাজিয়ে দেয়। এমন সময় তার শাশুড়ি মেনকা দেবী সেখান থেকে যাচ্ছিলেন। তিনি দীপার ঘরে গিয়ে বলেন, আরে আরে আমার ছোট্ট পরীটা কি করছে? কাকিমার কোলেতে বসে বসে গল্প শোনা হচ্ছে। বাবা বাবা, খুব সুন্দর সাজিয়েছে কাকিমা, একেবারে টুকটুকে লাল পরী লাগছে। দেখুন না মা, রিঙ্কি কি সুন্দর শান্ত হয়ে বসে আছে, একটু কান্নাকাটি করছে না। হ্যাঁ মা, ও তোমাকে খুব পছন্দ করে, তোমার কাছে থাকতেও চায়। তোমারও বেশ এরকম একটা ফুটফুটে সন্তান হয়ে যাবে। তারপর আমি দুজন নাতনিকে নিয়ে আনন্দে থাকবো। আশীর্বাদ করুন মা, আপনার কথা মতোই যেন আমারও একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়। তারপর 2 বোন মিলে একসাথে পড়াশোনা করবে, স্কুলে যাবে, কত ভালো হবে বলুন। একদমই তাই। বাড়িতে 2-4টে বাচ্চা না থাকলে বাড়ির কি মানান হয়? খুব তাড়াতাড়ি উপরওয়ালা তোমার কোল ভরিয়ে দেবে মা, তুমি চিন্তা করো না। এভাবেই মেনকা দেবী তার বৌমাকে অনেক আশীর্বাদ করেন। দীপা প্রায় প্রত্যেক দিন নিজের সন্তানের মতোই রিঙ্কিকে খেয়াল রাখতো। এভাবেই তার সময় কাটতে থাকে। দেখতে দেখতে দীপারও একটি সুন্দর বাচ্চা মেয়ে হয়। তবে দীপা রিঙ্কিকে আগের মতোই যত্ন করত। একদিন স্কুল থেকে ফিরে রিঙ্কি দীপাকে বলে, কাকিমা কাকিমা, তুমি আমার জন্য আজকে কি রান্না করেছো? আমি তোমার জন্য স্যান্ডউইচ করেছি মা, তুমি চটপট করে হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি গরম করে দিচ্ছি। আমি জানতাম তুমি আমার জন্য স্যান্ডউইচ করবে। সকালে মাকে বললাম করে দিতে, মা বলল সময় নেই। মা তো আমার কোনো কথাই শোনে না, কিন্তু তুমি আমার সব কথা শোনো কাকিমা। মা কি করে স্যান্ডউইচ করবে বাবা? মায়ের তো অফিস আছে, বলো। ওভাবে বলতে নেই, মা শুনলে তো কষ্ট পাবে। আমি তোমার জন্য করে রেখেছি তো, তুমি ব্যাগটা খুলে রাখো, আমি তোমার জামাটা বের করে দিচ্ছি। দীপা রিঙ্কিকে বাড়ির জামা পরিয়ে দেয়। এরপর তাকে নিয়ে খাওয়াতে বসে। খেতে খেতে রিঙ্কি সারা দিনের গল্প দীপার সঙ্গে করতে থাকে। জানো কাকিমা, আজকে আমাদের ড্রয়িং কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছি। মিলি আমার রঙগুলো সব নিয়ে নিয়েছিল। তারপর স্যারকে বলার পর স্যার আবার রঙগুলো ফেরত দিয়েছে। তাই নাকি? তা তুমি আজকে কিসের ছবি এঁকেছো? তুমি যে ছবিটা সিলেক্ট করে দিয়েছিলে সেটাই এঁকেছি। প্রথমে আমি রামধনুর ছবি আঁকছিলাম, কিন্তু রামধনুটা না বেঁকে গিয়েছিল, সেজন্য আমি ওটাকে মুছে আবার তোমার ছবিটা এঁকেছি। বাহ, খুব ভালো করেছো। আজকে সন্ধ্যাবেলা তাহলে তোমাকে একটা ভালো জিনিস খাওয়াবো। কি খাবে বলো? কাকিমা, আমার জন্য তুমি পিৎজা বানিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো, কিন্তু তার আগে তুমি এখন খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নেবে। তারপর সন্ধ্যাবেলা হোমওয়ার্ক করবে, তারপরে আমি তোমাকে পিৎজা বানিয়ে দেব, কেমন? ওকে কাকিমা, ইউ আর দ্য বেস্ট মম। রিঙ্কি কথায় কথায় দীপাকে প্রায় ইউ আর দ্য বেস্ট মম বলে আদর করত, যা দীপার খুবই ভালো লাগতো। সন্ধ্যাবেলায় রিঙ্কি বই খাতা নিয়ে দীপার কাছে পড়তে যায়। প্রত্যেকদিন দীপা রিঙ্কিকে 1 ঘন্টা করে পড়াতো। পড়তে পড়তে রিঙ্কি বলে, কাকিমা, তুমি আমাকে যখনই অঙ্ক করিয়ে দাও আমি কত সুন্দর বুঝতে পেরে যাই। আজকে এই অঙ্কটা ম্যাম করাচ্ছিলেন, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছিল না। রিঙ্কি মা, মাথায় না ঢুকলে ম্যামকে তো আরেকবার জিজ্ঞাসা করতে পারো মা। ম্যামকে তো জিজ্ঞাসা করতেই পারি, কিন্তু ম্যাম তো খুব বকে। ম্যামের নাকি খুব বিরক্ত লাগে,
জানো, আগের দিন প্রিয়াকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। ম্যাম বলে আমি যখন পড়াবো একদম মন দিয়ে শুনবে। আমি কিন্তু দ্বিতীয়বার পড়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ম্যামকে বলতে হবে না। তোমার যেখানে সমস্যা হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেব, কেমন? শোনো, আগের বারে 2 নাম্বারের জন্য তুমি সেকেন্ড হয়ে গিয়েছিলে, এবার কিন্তু তোমাকে ফার্স্ট হতে হবে, মাথায় থাকে যেন। রাতে খাবার টেবিলে বসে দীপা রিঙ্কিকে পিৎজা বানিয়ে দেয়। রিঙ্কি মনের খুশিতে পিৎজা খেতে থাকে। তখনই মেনকা দেবী বলেন, আরে বাবা, আজকে আমাদের ফুলকুমারী পিৎজা খাচ্ছে। কি ব্যাপার, আজ আবার কোনো স্পেশাল কিছু ঘটেছে নাকি? হ্যাঁ ঠাম্মা, আজ আমি ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, এই জন্য তো কাকিমা আমাকে পিৎজাটা বানিয়ে দিয়েছে। ও তাই নাকি? তা রিঙ্কি, তুমি যে ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছো আমাকে তো একবারও বললে না। সব কথা কি শুধু কাকিমাকেই বলার মতো? মাকে বলার মতো কোনো কথা নেই? মা, আমি তো তোমাকে সব কথাই বলি, কিন্তু তুমি তো সবসময় বাড়িতেই থাকো না। আমি স্কুল থেকে ফিরে কাকিমাকেই দেখতে পাই, তাই আমি কাকিমাকে আগে সব কথা বলি। মাঝে মাঝে তো তোমাকে রাত্রেবেলা বলতে গেলে তুমি বলো এখন নয় রিঙ্কি, এখন ঘুমিয়ে পড়ো, তাই তো বলা হয়ে ওঠে না। ঠিক আছে, অত কথা বলতে হবে না, চুপচাপ খেয়ে ঘুমাতে চলো। সুকন্যা মনে মনে রিঙ্কি এবং দীপার এত ভালোবাসা সহ্য করতে পারত না এবং ধীরে ধীরে দীপার প্রতি তার মনে হিংসার ভাব দেখা দেয়। মাদার্স ডে দিন স্কুল থেকে ফিরে রিঙ্কি দীপাকে বলে, কাকিমা, এই দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। মাদার্স ডে গ্রিটিংস কার্ড বানিয়েছি। হ্যাপি মাদার্স ডে কাকিমা। এই কার্ডটা তো খুব সুন্দর হয়েছে মা, কিন্তু এটা তো তোমার মায়ের জন্য, তুমি আমাকে দিচ্ছ যে? মায়ের জন্য তো একটা কার্ড আছে, কিন্তু এইটা আমার বেশি ভালো লেগেছে, তাই এটা তোমার জন্য। তুমি তো আমার সব থেকে ভালো মা। ইউ আর দ্য বেস্ট মম। থ্যাংক ইউ সোনা মা, তুমিও পৃথিবীর বেস্ট মেয়ে। যাও হাত মুখ ধুয়ে নাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, তারপর বোনের সঙ্গে একটু খেলা করো, কেমন? এভাবে দীপা রিঙ্কিকে অনেক আদর করে। সন্ধ্যাবেলা রিঙ্কি সুকন্যাকে গ্রিটিংস কার্ড দেয় এবং বলে, মা, হ্যাপি মাদার্স ডে। আমি তোমার জন্য কার্ডটা বানিয়েছি, দেখো কেমন হয়েছে। আরে বাহ, এটা তো দারুণ হয়েছে, একেবারে ফার্স্ট ক্লাস। মা দেখুন, রিঙ্কি আমার জন্য মাদার্স ডে তে কার্ড বানিয়েছে। এই দীপা, দেখ তো কার্ডটা কত সুন্দর হয়েছে। আমার মেয়ে আমাকে মাদার্স ডে তে এটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে দিদি, রিঙ্কি আমাকেও একটা কার্ড দিয়েছে, দাঁড়াও আমি আনছি। এই বলে দীপা তার মাদার্স ডে কার্ডটা নিয়ে এসে সুকন্যাকে দেখায়। কার্ডটি দেখে সুকন্যা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং মনে মনে বলে, এই মেয়েটাও না আমার থেকে আগে ওর কাকিমাকে এত সুন্দর কার্ডটা দিয়ে দিল। এই সব কিছু হয়েছে দীপার জন্য। বাচ্চা মেয়েও কি করছে না করছে ও তো অত জানে না, কিন্তু দীপা ওকে সব সময় নাচিয়ে রাখে। এরকম চলতে থাকলে একদিন রিঙ্কিকেও আমার বিরুদ্ধে করে তুলবে। আমার মেয়ে আমাকে তখন সহ্যই করতে পারবে না। আমাকে এর একটা কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। রাতের বেলা সুকন্যা রিঙ্কিকে নিজের ঘরে নিয়ে যায় এবং তাকে বলে, রিঙ্কি, আমি তোমার মা, কিন্তু তুমি কেন কাকিমাকে কার্ড দিলে? মাদার্স ডে তে কার্ড শুধুমাত্র মাকে দিতে হয়, এভাবে যাকে তাকে দিতে নেই কার্ড। মা, কাকিমা সবসময় আমার খেয়াল রাখে, আমি কাকিমাকেও মাই ভাবি। জানো, আমি কাকিমাকে বলি ইউ আর দ্য বেস্ট মম। এই কথাটাই শুনে সুকন্যা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে রিঙ্কির গালে দুটো চড় বসিয়ে দেয়। রিঙ্কি ভয়ে কান্নাকাটি করতে শুরু করে। এরপর সুকন্যা রিঙ্কিকে শাসন করে বলে, কাল থেকে তুমি আর কাকিমার কাছে যাবে না। আমি কালকেই তোমার জন্য একটা কেয়ারটেকার রাখবো, তোমার যাবতীয় কাজ সে করবে, আর সন্ধ্যাবেলা পড়াশোনার জন্য একটা টিউশন টিচার রাখবো। কোনো দরকার নেই কাকিমার কাছে পড়ার, মনে থাকে যেন। এভাবেই ধমক দিয়ে সুকন্যা রিঙ্কিকে তার কাকিমার কাছে যেতে বারণ করে দেয়। পরের দিন সে পূজা নামে একটি কেয়ারটেকারকে তার বাড়িতে আনে এবং তাকে সমস্ত কাজ বুঝিয়ে দেয়। এরপর সে রিঙ্কিকে বলে, দেখো রিঙ্কি, এটা হলো পূজা দিদি। স্কুল থেকে এসে সোজা তুমি পূজা দিদির ঘরে আসবে। তারপর পূজা দিদি তোমাকে স্কুল ড্রেস চেঞ্জ করিয়ে হাত মুখ ধুইয়ে খাইয়ে দেবে। তারপর তুমি একটু রেস্ট নিয়ে স্যার আসবে, স্যারের কাছে পড়তে বসবে। যা করার তুমি পূজা দিদিকে জিজ্ঞাসা করবে, কেমন? মনে থাকে যেন। এই বলে সুকন্যা চলে যায়। রিঙ্কির স্কুল থেকে ফেরার সময় হয়ে যায়। এদিকে দীপা তার জন্য গরম গরম আলুর পরোটা তৈরি করে। স্কুল থেকে ফিরে রিঙ্কি ঘরে ঢুকতেই দীপা তার কাছে গিয়ে বলে, রিঙ্কি এসে গেছো? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য গরম গরম আলুর পরোটা করেছি। আমি আলুর পরোটা খাবো না কাকিমা, আমার জন্য পূজা দিদি খাবার তৈরি করেছে। পূজা দিদি? সে কেন তোমার জন্য খাবার তৈরি করেছে?
মা বলেছে আজ থেকে পূজা দিদি আমার খাবার তৈরি করবে আর পূজা দিদি আমার লক্ষ্য রাখবে। এ কথা শুনে শাশুড়ির কাছে গিয়ে দীপা তাকে সব কথা বলে, যা শুনে তিনি মনে মনে বিরক্ত হন আর বলেন, বড় বৌমার কি মাথা টাথা খারাপ নাকি? বাড়িতে এত লোকজন থাকতে হঠাৎ করে কেয়ারটেকার রাখতে গেল কেন? তুমি তো ওর সব কিছুটাই লক্ষ্য রাখছিলে, খাওয়ানো পরানো সব কিছু একা হাতে করছিলে, তাহলে ওর এত সমস্যা কিসের? আমি জানি না মা, দিদির হয়তো খারাপ লেগেছে কোনো ব্যাপারে, কিন্তু দিদি তো আমার সঙ্গে কথা বলতেই পারতো। এদিকে পূজা রিঙ্কিকে রেডি করিয়ে দেয় এবং তাকে সুজি খেতে দেয়। তুমি আমার জন্য সুজি করেছো, পরোটা করতে পারলে না? আমার তো পরোটা খেতে মন যাচ্ছে এখন। তোমার মা তোমাকে তেল মশলাযুক্ত খাবার দিতে বারণ করেছে রিঙ্কি, এবার থেকে তোমাকে এরকমই হালকা খাবার খেতে হবে। সন্ধ্যাবেলা দীপা রিঙ্কিকে পড়তে ডাকে এবং তার ঘরে গিয়ে দেখে তাকে একটি স্যার পড়াচ্ছে। এইসব দেখে দীপা চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যাবেলা সুকন্যা ফিরে এলে দীপা তাকে বলে, দিদি কোনো কি সমস্যা হয়েছে? তুমি হঠাৎ করে রিঙ্কির জন্য টিউশন টিচার রেখেছো, কেয়ারটেকার রেখেছো, আমি কি ওর দেখাশোনা করতে পারছিলাম না? তুমি তোমার নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত থাকো, আমার মেয়ের জন্য তোমার কাছে সময়টা কোথায়? তাছাড়া আমি আমার মেয়ের সঙ্গে কি করব না করব সেটা আমার পার্সোনাল ব্যাপার। আমার মনে হয়েছে যে ওর পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না আর খাওয়া দাওয়াও ঠিকঠাক হচ্ছে না, সেজন্য আমি আলাদা করে লোক রেখেছি। এতে তো তোমার সমস্যা হওয়ার কথা নয়। এভাবেই দীপাকে এভাবে উত্তর দিয়ে সুকন্যা নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। দীপাও আর কোনো কথা বলে না, নিজের ঘরে চলে আসে। এভাবেই 2-3 মাস কেটে যায়। রিঙ্কির ফাইনাল পরীক্ষার পর তার স্কুল থেকে গার্জেন কল আসে। স্কুলে যাবার পর হেডমাস্টার সুকন্যাকে বলে, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মিসেস দীপা আসেনি? স্যার, আমি সুকন্যা মিত্র, রিঙ্কির মা। ও, আপনি রিঙ্কির মা? আমি তো এতদিন মিসেস দীপাকে ওর মা ভাবতাম। যাই হোক, আপনার মেয়ের এবারের রেজাল্টটা খুব খারাপ হয়েছে। এবছরে কোনো রকম ঠেকে ঠুকে পাস করেছে, আর সব থেকে বড় খারাপ ব্যাপার হচ্ছে ও অঙ্কেতে ফেল করেছে। কি, রিঙ্কির এত খারাপ অবস্থা? হ্যাঁ, এই দেখুন রেজাল্ট। আপনারা কি কয়েক মাসে মেয়েটার উপর একেবারে লক্ষ্য রাখেননি? দিনে দিনে তো মেয়েটার হেলথও খারাপ হয়ে যাচ্ছে, স্কুলের টিফিনও তো খাচ্ছে না, বাড়িতেও কি ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না নাকি? রেজাল্ট নিয়ে সুকন্যা বাড়িতে ফিরে আসে। তারপর সে ভালো করে রিঙ্কির দিকে লক্ষ্য করে। মেয়েটা আগের থেকে অনেক বেশি রোগা হয়ে গেছে, হাত মুখ শুকনো, যেন কোনো বড় বোঝা মাথায় নিয়ে বেড়াচ্ছে। মেয়েটিকে সামনে ডেকে নিয়ে সুকন্যা তার মাথায় হাত রাখে এবং তার চোখ থেকে জল গড়িয়ে আসে। সে বুঝতে পারে যে মেয়েটিকে দীপার থেকে আলাদা করে সে ভালো কাজ করেনি। এরপর সে রিঙ্কিকে সঙ্গে নিয়ে দীপার কাছে যায়। আরে রিঙ্কি যে, তোমার তো আজকে রেজাল্ট বেরোনোর কথা ছিল, কেমন হয়েছে মা রেজাল্ট? রিঙ্কির রেজাল্ট ভালো হয়নি দীপা, সবকিছু হয়েছে আমার জন্য। মেয়েটাকে দিনের পর দিন আমি তোমার থেকে আলাদা রেখে অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও দীপা। আজ থেকে ও তোমারই মেয়ে, তুমি ওকে দেখে শুনে রেখো, আমার দ্বারা এসব হবে না। এই বলে সুকন্যা কান্নাকাটি করতে শুরু করে। দীপা রিঙ্কিকে জড়িয়ে অনেক আদর করে। আবার দীপা রিঙ্কিকে নিয়ে আগের মতোই মানুষ করতে থাকে। দেখতে দেখতে রিঙ্কি আবার ভালো রেজাল্ট করা শুরু করে এবং তার শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো হয়ে যায়। অম্বিকাপুর গ্রামে মিঠাই নদীর পাশে সনাতনবাবুর 5 ছেলে হারু, শিবু, পলাশ, রতন ও কালু। সনাতনবাবু পেশায় একজন জেলে ছিলেন। নদীর মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে তার সংসার চলত। বর্তমানে তার বয়স হয়েছে, তিনি আর নদীতে গিয়ে মাছ ধরতে পারেন না। বংশ পরম্পরায় বাবার পেশাটি ছেলেরা আয়ত্ত করেছে। সকাল হলে তারা 5 ভাই জাল নিয়ে নদীতে মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিন্তু শীতকাল এসে পড়ায় তাদের এই কাজ প্রচন্ড কষ্টের হয়ে ওঠে। এমনই একদিন সকালে হারু বলে, আরে বাবা, আজকে যা ঠান্ডা, এ তো ভীষণ ঠান্ডা পড়েছে। কেমন হাওয়া বইছে দেখো, এই হারে কাঁপুনি ঠান্ডাতে আমার দাঁত ফাটি লেগে যাচ্ছে। আমার তো পা চলছে না, এই হিমের হাওয়ায় আমার তো কাজ করতেও অসুবিধা হচ্ছে। গ্রামের তো অর্ধেক মানুষ মাছ ধরাই ছেড়ে দিয়েছে, এই শীতে অন্য কোনো কাজ করে সংসার চালাচ্ছে। আমাদের তো তেমন কাজকর্মও নেই যে সংসারটা ভালো করে চালাবো। আমি তো মাছ ধরা ছাড়া আর কিছুই জানি না। কালকে বিজয়বাবু তার মাঠে ধান কাটার জন্য বলেছিল, কিন্তু মজুরি যা বললো ওতে আমি কিছুই বলতেই পারলাম না। কেন, মজুরি কি খুব কম? আর বলো না, যেহেতু আমরা মাঠের কোনো কাজে জানি না, আমরা 5 ভাই মিলেও কাজ করলে ওই 3 জনের মতো মজুরির টাকা দিচ্ছে। বিজয়বাবু লোকটাই ওরকম, কম পয়সায় বেশি কাজ করিয়ে নেয়। ওর কথা বাদ দাও, আমরা যে পেশায় আছি ওটাই বরং ভালো। এরপর তারা 5 ভাই মিলে নদী থেকে মাছ ধরে এবং সেই মাছ বাজারে বিক্রি করতে নিয়ে যায়।
এভাবেই প্রতিদিন পরিশ্রম করে তারা তাদের আহারের ব্যবস্থাটুকু করত। এদিকে 5 ভাইয়ের বউ ঋতু, সবিতা, লতা, জয়া ও পম্পা তাদের স্বামীদের রোজগার করা টাকা দিয়ে খুব হিসাব করে সংসার চালাতো। তারা বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে একটু একটু করে তাদের সংসারকে দাঁড় করাতে চেষ্টা করে। একদিন লতা বলে, আরে আজকে তো প্রচন্ড শীত পড়েছে, এমন শীতে নলেন গুড়ের পিঠে বেশ জমে যাবে, কি বলো দিদি? জমে তো যাবে, কিন্তু বাড়িতে নলেন গুড় কোথায়? আর এখন হাতে সেরকম পয়সাও নেই যে বাজার থেকে নলেন গুড় কিনে আনবো। আচ্ছা দিদি, মালতী কাকিমাদের ওই খেজুরের 3টে গাছ আছে না, ওটার রস বার করে গুড় তৈরি করলে কেমন হয়? যা গুড় হবে তার থেকে খানিকটা কাকিমাকে দেওয়া হবে। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, আমি আজকেই কাকিমার সঙ্গে কথা বলবো। এরপর ঋতু মালতী কাকিমাদের বাড়িতে যায় এবং তাকে বলে, কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছেন? কে, ঋতু বৌমা? কি খবর গো? কাকিমা, বলছিলাম আপনাদের খেজুর গাছ 3টে রস বার করবো ভাবছিলাম। কদিন ধরে নলেন গুড়ের পিঠে খেতে খুব ইচ্ছা হচ্ছে, তাই রস দিয়ে গুড় তৈরি করব, আর যা হবে তা আপনাকেও কিছুটা দিয়ে যাব। আরে বাবা, দিয়ে যেতে হবে না গো, তোমরা ছেলে মানুষ, তোমাদের খেতে শখ গেছে, আর এমন কি, নাও যত ইচ্ছা রস নিয়ে গুড় তৈরি করো। তা বাবা, তোমরা মেয়েরা গুড় বানাতেও পারো নাকি? এই না মানে কাকিমা, আসলে আগে কোনোদিনও গুড় বানাইনি, তবে বানানোর কৌশলটা জানি। আমাদের গ্রামে আমরা অনেক গুড় ব্যবসায়ীকে গুড় বানাতে দেখেছি। তা ভালো ভালো, চেষ্টা করতে ক্ষতি কি? গরিবের সংসার, এভাবেই যদি স্বাদ মিটিয়ে নিতে পারো, এর থেকে ভালো আর কি হতে পারে বলো? এমন সময় বাড়ির ভেতর থেকে সেলাই মেশিনের শব্দ ভেসে আসে। শব্দ শুনে ঋতু বলে, কাকিমা, বলছি কাকু কি সেলাই মেশিনের কাজ করছে? কাকুর পায়ের ব্যথাটা কমলো কি? হ্যাঁ মা, তোমাদের হাতের তৈরি করা সেই তেল দিয়ে মালিশ করে করে কদিন দিচ্ছি, আর তাতে ওনার ব্যথাটা অনেকটা কমেই গেছে। এমন সময় মালতী কাকিমার স্বামী পল্লববাবু বেরিয়ে আসেন এবং বলেন, নরের গুড়ের কথা শুনলাম, শুনেই তো জিভে জল চলে আসলো। সেই ছোটবেলায় মা নরের গুড়ের পিঠে বানিয়ে দিত, ওহ কি স্বাদ! আচ্ছা ঠিক আছে কাকু, আমি সংক্রান্তির সন্ধ্যাবেলা আপনাকে নলেন গুড়ের পিঠে দিয়ে যাব, খেয়ে বলবেন ঠাকুমার মতো হয়েছে কিনা। হ হ হ, তোমার হাতে পিঠে সে কি আর কম স্বাদ! এরপর সে খেজুর গাছগুলোতে হাঁড়ি বসিয়ে দেয়। রস ভর্তি হয়ে গেলে হাঁড়িগুলো নিয়ে 5 বৌমা মিলে নলেন গুড় তৈরি করে। এরপর তারা পিঠে তৈরি করে। সন্ধ্যাবেলা তারা 1 হাঁড়ি নলেন গুড় ও কিছু পিঠে নিয়ে মালতী কাকিমাদের বাড়িতে আসে। পিঠে নিয়ে কাকিমা বলেন, আরে তোমরা 5 বৌমা মিলে তো দারুণ পিঠে বানিয়েছো, আর এই গুড় তো খুবই ভালো হয়েছে, কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। সত্যি তোমরা পারো না এমন কোনো কাজই নেই বাপু। কাকিমা, এই পিঠেগুলো আপনি আর কাকু মিলে খাবেন, আর এই ছোট কৌটোতে একটু পাটিসাপটাও আছে। তোমার কাকু একটু আগে তোমাদের কথাই বলছিলেন, আর পিঠে দেখতে পেলে তো ওনাকে সামলে রাখাই দায় হয়ে যায়। মালতী কাকিমার কথা শুনে তারা 5 বউ হাসতে শুরু করে। এরপর তারা সেখান থেকে ফিরে আসে। পরের দিন সকালে তারা জঙ্গলে যায় এবং সেখান থেকে কাঠকুটো ও কিছু শুকনো নারকেল কুড়িয়ে বাড়ি ফেরে। বাড়িতে এসে লতা বলে, দিদি, এই নারকেল খোসাগুলো ফেলবে না, এগুলোকে ছাড়িয়ে শুকনো করব, তারপর এগুলো দিয়ে তোষক বানাবো, এই শীতে কাজে লাগবে। লতার কথা মতো তারা নারকেলগুলোর খোসাগুলোকে রোদে শুকনো করে। প্রতিদিন তারা নারকেল কুড়িয়ে আনতো এবং খোসাগুলোকে রোদে শুকনো করত। এদিকে হঠাৎ তাদের স্বামীরা অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ডাক্তারবাবু বলেন, শুনুন, আপনাদের স্বামীরা এই প্রচন্ড শীতে নদীতে মাছ ধরতে গিয়েছিল, আর এতে করে বুকে কফ জমে নিউমোনিয়ায় তৈরি হয়েছে। এখন ওদের খুব সাবধানে থাকতে হবে। নদীতে যাওয়ার কথা তো অনেক দূরের কথা, বাড়ি থেকেও না জানা বেরোয়, তাতে করে শরীরটা কিন্তু আরো বেশি অসুস্থ হতে পারে। ডাক্তারবাবু, ওরা কতদিন এভাবে ভুগবে? আপনি কিছু ওষুধ লিখে দিন, যাতে তাড়াতাড়ি করে ওদের এই অসুখটা সেরে যায়। ওষুধগুলো সবই আমি লিখে দিচ্ছি, যাওয়ার সময় কাউন্টার থেকে নিয়ে নেবেন। সময় করে ওষুধগুলো খাওয়াবেন। আর হ্যাঁ, তবে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সম্ভব হলে ওরা যে ঘরে ঘুমে একটা হিটারের ব্যবস্থা করে দেবেন, আর ওদের গায়ে মোটা কম্বল দিয়ে রাখবেন। এতে করে আশা করি দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। ডাক্তারবাবুর কথা শুনে তারা তাদের 5 স্বামীকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ঋতু বলে, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা ওইসব বড় লোকদের মতো রুম হিটার কোথায় পাবো? আর আমাদের বাড়ির যা অবস্থা, এখানে ওখানে ভাঙাচোরা, এগুলো থেকে তো সারাক্ষণ বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করছে। তুমি ঠিক বলেছো দিদি, আগে আমাদেরকে বাড়ির ভাঙা জায়গাগুলোকে মেরামত করতে হবে, তারপর না হয় এই হিটার আর কম্বলের ব্যবস্থা হবে। এরপর তারা 5 বউ মিলে বাড়ি মেরামতের কাজে লেগে পড়ে। তারা বাঁশ, খড়, কাদা ইত্যাদি দিয়ে বাড়ি মেরামত করে।
সন্ধ্যাবেলা পাঁচ বউ মাটির কলসি নিয়ে নদী থেকে জল আনতে যায়। জল তুলতে গিয়ে সবিতা পা পিছলে পড়ে যায় এবং তার হাতের কলসিটা ভেঙে যায়। পড়ে গিয়ে সবিতা হাসতে শুরু করে। তাকে দেখে বাকিরাও হেসে ফেলে। ভাঙা কলসিটির দিকে তাকিয়ে ঋতু বলে, যা, শুধু শুধু কলসিটা ভেঙে গেল। এবারে আমাদের এই ভাঙা কলসিটা নিয়ে আর কোনো কাজের কাজ হবে না। এদিকে কিছুক্ষণ কলসিটার দিকে তাকিয়ে থেকে লতা বলে, দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি এই কলসিটা দিয়ে একটা রুম হিটার বানাই, এই ধরো কলসিটার ভাঙা জায়গাটায় তার আর জাল দিয়ে ঘিরে দেব, তারপরে ওর ভিতরে কয়লা দিয়ে আগুন ধরিয়ে আঁচ তৈরি করব, আর সেই আঁচেতে ঘর গরম হয়ে যাবে। বাহ, তোর বুদ্ধিটা তো বেশ ভালোই। তবে কি বলতো, কয়লা তো অনেক দাম। আমি বাড়িতে কয়লা তৈরি করার কৌশল জানি। কিছু আমাদেরকে কাঁচা কাঠ জোগাড় করতে হবে, আর সেগুলোকে আধপোড়া করে আগুনটাকে নিভিয়ে দিতে হবে। তারপর সেই কাঠগুলোকে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে কয়লা। আর এই কয়লাগুলো কিন্তু অনেকক্ষণ তাপ দেয়। এরপর আর কি, পাঁচ বউ মিলে তাদের দেশি রুম হিটার তৈরির কাজে লেগে পড়ে। কেউ কলসিটা পরিষ্কার করতে থাকে, আবার কেউ বা সরু তার এনে সেখানে জুড়ে দেয়, কেউ বা কাঠ কয়লা নিয়ে আগুন ধরাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে রুম হিটার তৈরি হয়ে যায়। এরপর সেটিকে ঘরের মধ্যে এনে রেখে দেয়। গনগনে আগুনে গরম গরম তাপ বেরোতে থাকে এবং পুরো ঘরটিকে গরম করে তোলে। এমন সময় মালতী কাকিমা সেখানে আসে এবং বলে, আরে বৌমা, শুনলাম ছেলেরা নাকি বাড়ি ফিরেছে। ওদেরকে না কয়েকদিন একটু গরমে রাখার ব্যবস্থা করো, আর এই ঠান্ডা কটা দিন ওদেরকে আর কাজে পাঠিও না। হ্যাঁ কাকিমা, আপনি ঠিক বলেছেন। ডাক্তারবাবু ওদেরকে কাজে যেতে বারণ করেছে। আমরা তো ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করছি, বাকিটা ওপরওয়ালার হাতে। সে তো 100 বার মা, উপরওয়ালা চাইলে সবকিছুই সম্ভব। হ্যাঁ গো, তোমাদের ঘরটা দেখছি বেশ গরম হয়ে আছে। কিছু করেছো নাকি এখানে? এ বাবা, এখানে আবার কলসি বসিয়ে রেখেছো কেন? কাকিমা, এটা যে সে কলসি নয়, এটা হলো আমাদের দেশি রুম হিটার। কি বললে? দেশি রুম হিটার মানে এতে করে ঘর গরম হবে। তুমি এক্ষুনি জিজ্ঞাসা করছিলে না যে ঘর কিভাবে এত গরম হয়েছে? এই কলসিটার জন্যই তো ঘরটাকে এত গরম করা সম্ভব হয়েছে। ও মা, সত্যি বাবা, তোমরা 5 জনে যেন অসম্ভবকে সম্ভব করে তোলো। কেমন বুদ্ধি করে কলসিতে আগুন ভরে ঘরকে গরম করার ব্যবস্থা করেছো। তোমাদেরকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি। যাকগে, এইটা রাখো, এটাতে গরম গরম মুরগি আছে, ছেলেদেরকে খেতে দিও কেমন। মুরগির ঠোঙা হাতে নিয়ে লতা বলে, আচ্ছা কাকিমা, কাকু কাটা কাপড় সেলাই করার পর যে কাপড়গুলো ভেসে যায় সেগুলো কি করে? 2-3 বস্তা ওরকম কাপড় হলে আমাদের খুব ভালো হতো। উঁচু কাপড় ও তো আমরা ফেলে দিই গো। ও দিয়ে ঘর বোঝাই করা ছাড়া আর কি কাজ হতে পারে? তোমাদের যদি সেগুলো দরকার হয় তাহলে তোমরা কাল আমাদের বাড়িতে এসো, আমি 2-3 বস্তা যা হবে সব দিয়ে দেব। এই বলে মালতী কাকিমা সেখান থেকে চলে যায়। পরের কাজ ছিল মোটা কম্বল ও তোষক বানানো। পাঁচ বউ তাদের শুকনো করা নারকেলের খোসাগুলোকে নিয়ে সরু সরু করে ছাড়াতে শুরু করে। এরপর সেগুলোকে বস্তায় পুরে সেলাই করে তোষক বানায়। এরপর সেই তোষকগুলোকে ঘরের মেঝেতে বিছিয়ে ফেলে এবং সুন্দর বিছানা তৈরি করে ফেলে। এরপর লতা বলে, যাক বাবা, এরপর থেকে আমাদের আর মেঝেতে ঘুমাতে হবে না। এখন যা তোষক হয়েছে এতে করে আর ঠান্ডা উঠতে পারবে না। এরপর আমাদের আর একটাই কাজ বাকি, কম্বল তৈরি করা। জয়া, পম্পা, তোমরা মালতী কাকিমার বাড়ি থেকে কুচো কাপড়গুলো নিয়ে এসো। আমরা 3 জনে ততক্ষণে কম্বলের খোলটা তৈরি করি। এদিকে জয়া ও পম্পা মালতী কাকিমাদের বাড়ি থেকে বস্তায় করে ছাট কাপড়গুলো নিয়ে আসে। পাঁচ বউ মিলে সেই কাপড়গুলো দিয়ে মোটা করে কম্বল তৈরি করে এবং তাদের স্বামীদের গায়ে দিয়ে দেয়। সেদিন মালতী কাকিমা আরো 2 প্রতিবেশীদেরকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। প্রত্যেকে 5 বউয়ের হিটার, তোষক, কম্বল এসব দেখে অবাক হয়ে যায়। আরে মালতী দি, তুমি তো একেবারে ঠিক কথা বলেছিলে। এই বউগুলো তো দেখছি সত্যি সত্যি খুব বুদ্ধিমতী। এভাবেও যে ঘর গরম করা যায় তা তো আমরা কল্পনাতেও ভাবতে পারি না গো। আর এরা কি সুন্দর তোষক, কম্বল সব বানিয়েছে দেখো। বৌমা, কিছু মনে না করলে একটা কথা বলবো? তোমার কাকুর এমনিতেই ঠান্ডার ধাত, ওষুধপত্র, ডাক্তার এসব তো লেগেই রয়েছে। আমি তো গতকাল ইলেকট্রিক হিটার কিনতে গিয়েছিলাম, কিন্তু সেই হিটারের যা দাম শুনেই আমি ফিরে এসেছি। তোমরা আমাকে এরকম একটি হিটার তৈরি করে দেবে? সে যা পয়সা লাগে আমি তোমাদেরকে দেব। এ কথা শুনে মালতী কাকিমা বলে, এটা তো খুব ভালো কথা বললে দিদি। হ্যাঁ গো বৌমা, তোমাদের স্বামীরা তো এখন আর কাজে যেতে পারবে না, তা তোমরা দিদির হিটারটা তৈরি করে দাও না, তার বদলে তোমাদের কিছু টাকাও দেবেন, কি বলো? আমাকেও এরকম একটা হিটার তৈরি করে দাও না মা, আমিও তোমাদের যা মজুরি সব দিয়ে দেব। তার সাথে এরকম 2টো কম্বল হলে তো আর কথাই নয়। পরের দিন 5 বৌমা মিলে বিনা কাকিমা ও তারপর জয়িতা কাকিমার বাড়িতে যায়
এবং তাদেরকে রুম হিটার ও কম্বল তৈরি করে দিয়ে আসে। এতে করে তারা কিছু টাকা ইনকাম করে। ধীরে ধীরে তাদের কম্বল ও দেশি রুম হিটার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর গ্রামের মানুষরা তাদের দিয়ে হিটার কম্বল বানাতে শুরু করে। দেখতে দেখতে 5 বউ অনেক টাকা রোজগার করা শুরু করে। এদিকে তাদের স্বামীরাও সুস্থ হয়ে যাওয়ার পর নিজেদের কাজে ফিরে যায়। স্বামী স্ত্রী মিলে রোজগার করে তাদের সংসারের পরিস্থিতি অনেক ভালো করে তোলে। এভাবেই বুদ্ধির জোরে 5 বউ মিলে হাসি খুশিতে ঘর সংসার করতে থাকে।